আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ভিডিওতে আমরা থিম্যাটিক অ্যানালাইসিস বা বিষয়ভিত্তিক বিশ্লেষণ সম্পর্কে জানব। থিম্যাটিক অ্যানালাইসিস হলো এমন এক ধরনের পদ্ধতি যা তাত্ত্বিক বা গুণগত গবেষণায় ব্যবহৃত হয়। অবশ্যই এই ধরনের বিশ্লেষণের উদ্দেশ্য হল লিখিত শব্দ, সাক্ষাৎকার বা মিডিয়া থেকে কিছু শিরোনাম বা বিষয় তৈরি করা। সাধারণত এটি করা হয় কিছু পয়েন্টকে একসাথে সংগ্রহ করে এবং এই শিরোনামগুলোর জন্য একটি বিশেষ শিরোনাম তৈরি করা এবং তারপর সংগৃহীত এই বিষয়গুলোর ভিত্তিতে ফলাফল ব্যাখ্যা করা। যেমন, একটা হাসপাতালে চিকিৎসা সেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির মাত্রা জানার জন্য উপযুক্ত বিষয়গুলো নির্বাচন করা। উদাহরণস্বরূপ, রোগীদের সাথে এই সাক্ষাৎকারগুলোর একটি থিম্যাটিক অ্যানালাইসিস করা। অবশ্যই এই ধরনের বিশ্লেষণ করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে পড়তে হবে সম্পন্ন করা সাক্ষাৎকারগুলো এবং ব্যক্তিকে সেগুলোর সাথে আরও ভালোভাবে পরিচিত করা। এই সাক্ষাৎকারগুলোর বিষয়বস্তুর দিক থেকে কখনো কখনো আপনাকে কিছু সাক্ষাৎকার অনুবাদ করতে হতে পারে। যেমন, সেগুলো অন্য ভাষায় থাকলে আপনি সেগুলো আরবিতে অনুবাদ করবেন বা এর উল্টোটা। ঠিক আরবি থেকে অন্য ভাষায় পরবর্তীতে পরিসংখ্যানগত বা উপযুক্ত বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহারের জন্য। এবং এই সাক্ষাৎকারগুলোর বিষয়বস্তুর সাথে পরিচিত হওয়ার পর প্রাথমিক কোড বা যা প্রতীক হিসেবে পরিচিত তা তৈরি করা হয়। উল্লেখ করা কিছু পয়েন্টের উপর প্রাথমিক প্রতীক এবং প্রাথমিক প্রতীকগুলো তৈরির পর আমরা পরবর্তী ধাপে যাই, যা হলো থিম বা বিষয় তৈরির জন্য একই ধরনের প্রতীকগুলোকে একত্রিত করার চেষ্টা করা। এবং এই থিমগুলো তৈরির পর গবেষণার বিষয়ের সাথে সেগুলো সামঞ্জস্যতা যাচাই করার জন্য এই বিষয় বা থিমগুলো পর্যালোচনা করা হয়। এবং এই বিষয়গুলো পর্যালোচনা ও নিশ্চিত করার পর এই শিরোনামগুলোকে সংজ্ঞায়িত করা হয় এবং সেগুলোকে আরও ব্যাপক প্রতীক বা শিরোনাম দেওয়া হয় এবং তারপর শেষে প্রতিবেদনটি লেখা হয়। থিম্যাটিক অ্যানালাইসিস করার জন্য এগুলোই হলো মৌলিক ধাপ। উদাহরণস্বরূপ, যদি আমরা এই উদাহরণটি নিই, যেমন কোভিড-19 চলাকালীন গর্ভবতী মহিলাদের অভিজ্ঞতা। ঠিক আছে, এই ধরনের থিম্যাটিক অ্যানালাইসিস করার জন্য উদাহরণস্বরূপ কোভিড-19 চলাকালীন 10 জন গর্ভবতী মহিলার সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে তারা যা বলেছে তার সবটুকুই নেওয়া হয়। ব্যক্তিকে এই সাক্ষাৎকারের বিষয়বস্তুর সাথে পরিচিত বা আরও বেশি অভ্যস্ত করে তোলা এবং তারপর তাদের উল্লেখ করা পয়েন্টগুলোর জন্য কিছু কোড তৈরি করা। যেমন, সংক্রমণের ভয় বা একাকিত্ব বোধ করা অথবা বুঝতে না পারা। টেলিহেলথ, তাই সাক্ষাৎকারের সময় তারা কিছু পয়েন্ট উল্লেখ করেছেন এবং তারপরে এই পয়েন্টগুলো নেওয়া হয় এবং একসাথে দলভুক্ত করা হয় এবং তাদের জন্য নির্দিষ্ট শিরোনাম তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, কোভিড-19 রোগের সময় তাদের অনুভূতি, আধুনিক প্রযুক্তিগত ডিভাইসের কার্যকারিতার মাত্রা। এবং এই শিরোনামগুলো তৈরি করার পরে এই শিরোনামগুলো পর্যালোচনা করা হয় এবং গবেষণার শিরোনামের সাথে তাদের উপযুক্ততা নিশ্চিত করা এবং এটি নিশ্চিত হওয়ার পরে প্রতিটি শিরোনাম সংজ্ঞায়িত করা হয় এবং প্রতিটি কোড গ্রুপের জন্য চূড়ান্ত শিরোনাম দেয়া যেতে পারে এবং অবশেষে এই গবেষণাটি লেখা হয়। অবশ্যই এই ধরনের গবেষণা স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং এটি স্বাস্থ্যক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, নৈতিক ব্যাংকগুলোর পদক্ষেপের সাথে গ্রাহক সন্তুষ্টির মাত্রা জানা। এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একদল গ্রাহকের সাক্ষাৎকার নেওয়া হয়, তাদের সাক্ষাৎকার গ্রহণ করা এবং তারপর এই সাক্ষাৎকারগুলো পড়া। এই সাক্ষাৎকারগুলোর বিষয়বস্তু জানতে কিছু প্রাথমিক কোড তৈরি করা। তাদের উল্লেখ করা পয়েন্টগুলো যেমন নির্ভরযোগ্যতা, শরিয়া সম্মতির সাথে সম্পর্কিত পয়েন্টগুলো বুঝতে না পারা, নিরাপত্তা। তাই কিছু প্রাথমিক কোড তৈরি করা হয় এবং তারপর কিছু অনুরূপ কোড বড় শিরোনামে সংগ্রহ করা হয়। উদাহরণস্বরূপ, সচেতনতার অভাবের মধ্যে কিছু কোড অন্তর্ভুক্ত থাকে, ব্যক্তিগত সন্তুষ্টির মধ্যে বিভিন্ন কোড অন্তর্ভুক্ত থাকে, আস্থা এবং স্বচ্ছতার মধ্যে বিভিন্ন কোড থাকে। এই নির্বাচিত শিরোনামগুলো পর্যালোচনা করা হয়
এবং গবেষণার শিরোনামের সাথে তাদের সামঞ্জস্য নিশ্চিত করা, এবং তারপর এই শিরোনামগুলো সংজ্ঞায়িত করা হয় এবং অবশেষে গবেষণাটি লেখা হয়। এই ধরনের গবেষণার জন্য নির্দিষ্ট, আমি আপনাদের যেমন বলেছি, এই ধরনের থিম্যাটিক অ্যানালাইসিস, এটি শুধুমাত্র তাত্ত্বিক বা গুণগত গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোয়ালিটেটিভ রিসার্চ, এবং এটি বিশ্লেষণের সাধারণ পদ্ধতিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। সাধারণত এই তথ্যগুলো সংগ্রহ করার পরে কিছু মাধ্যম ব্যবহার করা যেতে পারে যা সাহায্য করে প্রাথমিক কোডগুলো তৈরি করার জন্য এই বিশ্লেষণগুলো পরিচালনা করতে, অথবা কিছু প্রতীককে একে অপরের সাথে যুক্ত করার জন্য। কিন্তু যখন এই মাধ্যমগুলো বা প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, তখন গবেষকের পক্ষ থেকে অবশ্যই যাচাইকরণ থাকতে হবে, কারণ শেষ পর্যন্ত এগুলো এই প্রোগ্রামগুলোর দেওয়া ফলাফল, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে। তাই এই প্রতীকগুলো একে অপরের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিশ্চিত করতে হবে, এবং এই শিরোনামগুলো মূল শিরোনামের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। গবেষণা অবশ্যই জনপ্রিয় এই প্রোগ্রামগুলোর মধ্যে এনভিভো একটি সহায়ক প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত আরও অনেক প্রোগ্রাম রয়েছে। আপনাদের ধন্যবাদ।